সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ভাইরাল, আওয়ামী লীগ নেতা গ্রেফতার। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাসায় আছেন, সন্দেহে বাড়ি ঘেরাও। শেখ হাসিনার ফাঁসি দাবি। কোথায় পালালেন কাদের, বাসায় তো এলেন না, প্রশ্ন ফখরুলের। সন্ত্রাস করলে কেউ ছাড় পাবে না, মির্জা আব্বাসের হুঁশিয়ারি। হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ হাস্যকর, বিবৃতি স্টেট ডিপার্টমেন্টের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ভাইরাল, আওয়ামী লীগ নেতা গ্রেফতার। বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করেছে ঢাকা থেকে আসা পুলিশের একটি টিম। বুধবার সকাল 6টার দিকে বরগুনা পৌরসভার আমতলার পার এলাকায় তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে বরগুনায় বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সোমবার সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন এই নেতা। ফেসবুকে ভাইরাল 3 মিনিটের ফোনালাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন, আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন, 15ই আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন। এ সময় জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন, আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই, আমরা শক্ত আছি। জবাবে শেখ হাসিনা বলেন, আমি ঘাবড়াবো কেন, আমি ভয় পাইনি। আপনারা দেখছেন আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে, আমাদের কর্মীদের মেরেছে, বোরকা পরে মেরেছে। এ দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, আপনারা যেভাবে আছেন থাকেন। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মিজানুর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলা এবং বিশৃঙ্খলা ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা থেকে একটি পুলিশ টিম এসে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে গেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, সন্দেহে বাড়ি ঘেরাও। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন সংবাদে পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করেছেন স্থানীয়রা। ওই বাড়িটি তার এক আত্মীয়ের বলে জানা গেছে। মঙ্গলবার রাত 12:30 থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। 2:30টার দিকে বাড়ির ভেতরে ঢোকে সেনাবাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যান্ডারিয়া ডিআইটি প্লট সতীশ সরকার রোডের 31 নম্বর বাড়িতে তিনি পলাতক আছেন বলে এলাকাবাসী সন্দেহ করে। এরপর রাত 12:30 থেকে বাড়িটি ঘিরে রাখেন সবাই। পাশাপাশি সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা ওই বাড়িতে ঢুকেছেন। রাত 3:30টায় ভবনের ভেতরে সেনা সদস্যরা অবস্থান করছেন। স্থানীয়রা ভবনের গেটের বাইরে অবস্থান করছেন। অনেক তল্লাশির পর তাকে পাওয়া যায়নি। শেখ হাসিনার ফাঁসি দাবি। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 4 দফা দাবিতে গতকাল থেকে শুরু হয়েছে তাদের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি। আগামী 1 সপ্তাহ মাঠে থাকার এই কর্মসূচি গতকাল ভোরে ঘোষণা করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। গতকাল কর্মসূচির প্রথম দিনে সারা দেশের যেসব স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন সেসব স্থান অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালিত হয়েছে। রোডমার্চ সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে তারা 1 মিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনায় অংশ নেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 4 দফা দাবি আদায়ে বিকাল 3টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন আন্দোলনকারীরা। রোডমার্চ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ফুলার রোড হয়ে শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় শিক্ষার্থীরা ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, বিচার 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 চাই, গণহত্যার বিচার চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি স্লোগান দেন। কোথায় পালালেন কাদের, বাসায় তো এলেন না, প্রশ্ন ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলেছেন, ওবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুরগাঁওয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন, এখন তিনি কোথায় পালিয়ে আছেন?
এখন ঠাকুরগাঁওয়ে আছি, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এর আগে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছিলেন মির্জা ফখরুল। এর জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা পালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো, আমরা পালাতে জানি না, এই দেশে জন্ম নিয়েছি, এই দেশেই মরবো, পালাবো না, কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। সন্ত্রাস করলে কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি মির্জা আব্বাসের। কোথাও কেউ সন্ত্রাস চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল মঙ্গলবার বাদ আসর রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আরাফাত রহমান কোকর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। নেতাকর্মীর উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, সারা দেশে সন্ত্রাসীরা অপকর্ম করছে, অথচ তারা কেউ বিএনপি করে না। যারা বিএনপি করে তারা রক্ষা কবচ হিসেবে কাজ করছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সন্তানরা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিকরা এমন কুকর্ম করতে পারে না। হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ হাস্যকর, বিবৃতি স্টেট ডিপার্টমেন্টের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি নিয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে হাসিনার দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন মুখপাত্র বেদান্ত প্যাটেল। এর আগে হাসিনাকে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যম প্রকাশিত খবরে বলা হয়েছে, হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ইন্ধন রয়েছে। হোয়াইট হাউসের পর স্টেট ডিপার্টমেন্টও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছে। এক সাংবাদিক বেদান্ত প্যাটেলের কাছে জানতে চান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে হাসিনার পতনে ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত করেছে, যেখানে তাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে প্যাটেল বলেন, এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোনো ধারণা সম্পূর্ণ মিথ্যা। আমরা সম্প্রতি সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তি দেখেছি। এক্ষেত্রে আমরা ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের অখণ্ডতা জোরদার করতে প্রবলভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে দক্ষিণ এশিয়া আমাদের অংশীদারদের সাথে আমরা কাজ করব। ৫ই আগস্ট এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাধ্যতামূলক অবসরে সাবেক এসবি প্রধান ও ডিএমপি কমিশনার। পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা ১ থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে তাদের অবসর দেওয়ার কথা জানানো হয়। দুজনেই পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ২০১৮ সালের ৫৭ নম্বর আইন ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে মনিরুল ইসলাম ও হাবিবুর রহমানকে অবসর দেওয়া হলো। এর আগে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা অপর এক প্রজ্ঞাপনে মনিরুল ইসলামকে এসবি থেকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল, আর ৭ই আগস্ট হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনারের পদ থেকে বদলি করে সংযুক্ত করা হয় পুলিশ অধিদপ্তরে। পদোন্নতি পেয়ে যা বললেন আলোচিত ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিতদের লম্বা তালিকায় থাকা ১১৭ কর্মকর্তাকে আজ উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সেই তালিকায় নাম আছে র্যাবের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের। ৩বার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন তিনি। আর এই পদোন্নতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি সর্বোত্তম ফয়সালাকারী। ৩বার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম। সরওয়ার আলম বিসিএস ২৭তম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে ২০০৮ সালের নভেম্বরে সরকারি চাকরিতে যোগ দেন। এরপর ২০১৪ সালের ১ জুন সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান তিনি। তবে এরপর প্রায় ৭ বছর সহ মোট ১২ বছরেরও বেশি সময় ধরে প্রশাসন ক্যাডার হিসাবে কর্মরত থাকলেও পদোন্নতি বঞ্চিত হন তিনি। এর মধ্যে ২০২১ সালে ৩০ জুন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তার কাছে কৈফিয়ত তলব করা হয়। তবে সরওয়ার আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বক্তব্য দেননি। পরের বছর ২০২২ সালে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে তিরস্কার সূচক লঘু দণ্ডের শাস্তি পেয়েছিলেন সে সময় র্যাবের আলোচিত এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গুলি করি মরে একটা বাকিটি যায় না স্যার, গণহত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতা গণহত্যাকাণ্ডের নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে দেখা গেছে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে বর্ণনা করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরে ঘটনার তীব্র সমালোচনা করছেন নেটিজেন। তারা বলছেন কতটা নৃশংস আর নির্দয় হলে এমন তাচ্ছিল্যের সঙ্গে মানুষ হত্যা নিয়ে আলাপ করতে পারে। ডিএমপির যে সদস্য হত্যাকাণ্ডের বর্ণনা করছিলেন ভিডিওতে ওই পুলিশ সদস্যের নেম প্লেট দেখা গেছে ইকবাল, আর আসাদুজ্জামান খান কামালের বাম পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি বর্তমান স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 43 সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের সামনে ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন। জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের 4 তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের উপর আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়। ভিডিওতে পুলিশ কর্মকর্তার কথা শুনে বোঝা যায় বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে হতাহতের একটি ভিডিও আসাদুজ্জামানকে দেখানো হচ্ছে। আন্দোলনকারীদের পুলিশ গুলি করেও দমাতে পারছে না বলে জানান পুলিশ কর্মকর্তা ইকবাল। গুলি করার ভিডিও দেখাতে দেখাতে তিনি সাবেক মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি মরে একটা আহত হয় একটা, একটাই যায় স্যার বাকিটি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকারভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন। গুলি ও নিহতের দৃশ্য দেখে তার চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছেন। তাদের প্রশ্ন, এখনো স্বপদে তিনি কিভাবে বহাল তবিয়তে আছেন।